এইচএসসি পরীক্ষা 2025 এর ইতিহাস প্রথম পত্রের টপ 250 এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বিগত সালের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য 250টি এমসিকিউ রেডি করেছি, যা তোমাদের 100% প্রশ্ন আসার চান্স রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই রেখেছি, যে প্রশ্নগুলো বিগত সালের সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে। এখন আসি আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি, যেখানে বলা হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওয়ার্দী কে ছিলেন। সেক্ষেত্রে উত্তর হবে হলো অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। কে ছিলেন? অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী। গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কি হয়। সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালিত হয়। সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালিত হয়। ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান কোন জেলায়? ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান কোন জেলায়? উত্তর হবে ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে। উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। ভাষা আন্দোলন সম্পর্কে স্মৃতিচারণে একজন নারী বলেছিলেন তার ওপর অর্পিত দায়িত্ব ছিল আনন্দময়ী ও বাংলাবাজার স্কুলের মেয়েদের একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসা। উদ্দীপকে উল্লেখিত ভাষা আন্দোলনের অংশগ্রহণকারী কোন নারীর কথা বলা হয়েছে? উদ্দীপকে উল্লেখিত ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী কোন নারীর কথা বলা হয়েছে? এখানে অ্যাকচুয়ালি এই যে বিষয়টা তোমার রয়েছে, যিনি একজন হলো নারী, কিন্তু তারপরে দায়িত্ব ছিল কি তোমার আনন্দময়ী এবং বাংলাবাজারে স্কুলের মেয়েদেরকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসা। এটার মেন দায়িত্ব ছিল ডক্টর সুফিয়া আহমেদের। এটা ছিল কার? ডক্টর সুফিয়া আহমেদের। 5 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ ছিল ড্যাশ। তো এখানে কি ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ ছিল ড্যাশ। 1, প্রতিকূল পরিবেশে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায়। 2, পুলিশে নির্যাতনে থেকে রক্ষা করতে নেতাদেরকে নিজেদের কাছে লুকিয়ে রাখা। 3, 144 ধারা ভঙ্গ করে সমাবেশ করা। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্ন উত্তর হবে 3টাই সঠিক। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। উদ্দীপক পড়ে 7 ও 8 নং প্রশ্ন উত্তর দাও। মজিদপুর ইউনিয়নের জনদরিদি বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান নির্বাচনের পর তার হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য জোর দাবি জানালে ষড়যন্ত্র করার দায়ে তাকে এবং তার অনুসারীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হয়। উদ্দীপকে উল্লেখিত চেয়ারম্যানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নেতার মিল রয়েছে? উদ্দীপকে উল্লেখিত চেয়ারম্যানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন মিল রয়েছে? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। যদিও শেখ মুজিবুর সম্পর্কিত এইবার প্রশ্ন আসার চান্স তুলনামূলক কম, তবে বিগত সালগুলোতে যদি অ্যানালাইসিস করা হয় সেক্ষেত্রে শেখ মুজিবুর সম্পর্কিত এই ধরনের প্রশ্নগুলো বেশ অনেকবারই এসেছে। তো সেই ধারাবাহিকতায় প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। এরপরে 8 নম্বর আসে, উক্ত মামলা উল্লেখিত নেতার বিরুদ্ধে কত খ্রিস্টাব্দে দায়ের করা হয়? আবার বলছি, উক্ত মামলায় উল্লেখিত নেতার বিরুদ্ধে কত খ্রিস্টাব্দে দায়ের করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1968 খ্রিস্টাব্দে। 1968 খ্রিস্টাব্দে। পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে? পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে? সেক্ষেত্রে উত্তর হবে ইয়াহিয়া খান। করেন কে? ইয়াহিয়া খান। এরপর চলে যাবো আমরা 10 নম্বর প্রশ্নে। প্রশ্ন নম্বর 10 নম্বর বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ড্যাশ। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কে? মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ, সর্বদলীয় সংগ্রাম পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। উত্তর হবে 3টাই সঠিক। বাংলাদেশের ইতিহাসে কত তারিখ কালরাত হিসাবে পরিচিত? বাংলাদেশের ইতিহাসে কত তারিখ কালরাত হিসাবে পরিচিত? উত্তর হবে 26শে মার্চ 1971 সাল। 26শে মার্চ 1971 সাল হলো বাংলাদেশের ইতিহাসে একটি কালরাত হিসাবে পরিচিত। মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে ড্যাশ। মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে ড্যাশ। অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে, যুদ্ধাহত
মুক্তিযোদ্ধাদের সেবা এবং শুশ্রূষা করে, তারপর মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান করে। উত্তর হবে তিনটে সঠিক। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরোধী রাষ্ট্র ছিল ড্যাশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল ড্যাশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কে কে বিরোধিতা করেছেন? 1 চীন করেছে, 2 যুক্তরাষ্ট্র করেছে। উত্তর হবে 1 ও 2। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল হলো চীন এবং যুক্তরাষ্ট্র। জর্জ হ্যারিসন কে ছিলেন? জর্জ হ্যারিসন কে ছিলেন? উত্তর হবে সঙ্গীত শিল্পী। জর্জ হ্যারিসন ছিলেন একজন সঙ্গীত শিল্পী। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর দ্বারা বাঙালির উপর চালনা নির্যাতনের ঘটনা বহির্বিশ্বে প্রকাশিত হয় ড্যাশ। আবার বলছি, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দ্বারা বাঙালির উপর চালনা নির্যাতনের ঘটনা বহির্বিশ্বে প্রকাশিত হয় ড্যাশ। মানে কিসের মাধ্যমে আর কি প্রকাশিত হয়? 1 পত্রপত্রিকার মাধ্যমে, 2 বেতারের মাধ্যমে, 3 টেলিভিশন, এটা ভুল কথা, পত্রপত্রিকা এবং বেতারের মাধ্যমে কিন্তু কি করা হয়? মুক্তিযুদ্ধের ঘটনাটা প্রকাশিত হয়। পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে 7ম নৌবহর পাঠায় কোন দেশ? আবার বলছি, পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে 7ম নৌবহর পাঠায় কোন দেশ? সেক্ষেত্রে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পাঠায় কে? মার্কিন যুক্তরাষ্ট্র। দিনেমারগণ কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করেন? দিনেমারগণ কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করেন? উত্তর হবে 1616 খ্রিস্টাব্দে। কত? 1616 খ্রিস্টাব্দে। পলাশীর প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত? পলাশীর প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে ভাগীরথী। ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী ও নৌবিদ্যায় পারদর্শী ছিল ড্যাশ। মানে কে? ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী ও নৌবিদ্যায় পারদর্শী ছিল ড্যাশ। সেক্ষেত্রে উত্তর হবে পর্তুগিজ। ছেলেকে পর্তুগিজ। কোন স্থানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী প্রাণকেন্দ্র পরিণত হয়? কোন স্থানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী প্রাণকেন্দ্র পরিণত হয়? 1 মাদ্রাস, বোম্বাই, কলকাতা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, উদ্দীপক পড়ে 21 ও 22 নং প্রশ্ন উত্তর দাও। কামাল ও আরমান দুজনে একত্রিত দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসায় বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের হটকারির কারণে সমস্ত মূলধনী কামাল একা লুটে নেয় এবং ব্যবসায় পরিচালনার দায়িত্ব এককভাবে গ্রহণ করে। অনুচ্ছেদে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশ্বাসঘাতকের মিল রয়েছে? অনুচ্ছেদে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশ্বাসঘাতকের মিল রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে মির্জাফর। এখানে মিল রয়েছে কার? মির্জাফর। মির্জাফরের সাথে কিন্তু কি করেছে? তোমার কি বিশ্বাসঘাতকতা হয়েছে। উক্ত বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কি সুবিধা পান? উক্ত বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কি সুবিধা পান? তো মির্জাফরের সাথে যে তোমার কি মির্জাফর যে সিরাজউদ্দৌলার সাথে তোমার কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল। এই বিশ্বাসঘাতকতার কারণে তিনি বাংলার সিংহাসন পান। ঠিক আছে? মির্জাফর কি পেয়েছিল? এই বিশ্বাসঘাতকতার কারণে তাৎক্ষণিকভাবে তিনি পেয়েছিলেন বাংলার সিংহাসন। তাহলে তিনি পেয়েছেন কি? বাংলার সিংহাসন। মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দের রাজকীয় ঘোষণা প্রদান করেন? মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দের রাজকীয় ঘোষণা প্রদান করেন? উত্তর হবে 1856 সালে। মহারানী ভিক্টোরিয়া 1856 খ্রিস্টাব্দের রাজকীয় ঘোষণা প্রদান করেন। কে ইলবার্ট বিল প্রণয়ন করেন? কে ইলবার্ট বিল প্রণয়ন করেন? সেক্ষেত্রে উত্তর হবে হলো তোমার লর্ড রিপন। লর্ড রিপন। উদ্দীপক পড়ে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক পড়ে 25-26 নং উত্তর দিতে হবে। পৌরসভার নবনির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে জানতে পারেন যে একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে। প্রশ্ন হলো, উদ্দীপকে উল্লেখিত আইনটি উপমহাদেশে কি নামে পরিচিত? উদ্দীপকে উল্লেখিত আইনটি উপমহাদেশে কি নামে
পরিচিত? উত্তর হবে বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। এর পরবর্তী যদি আসো, ভারতীয় জনগণ উক্ত আইন প্রেরতাকে কোন ধরনের শাসক হিসাবে বিবেচনা করে? ভারতীয় জনগণ উক্ত আইন প্রেরতাকে কোন ধরনের শাসক হিসাবে বিবেচনা করেন? উত্তর হবে সহানুভূতিশীল। কি হিসাবে? সহানুভূতিশীল হিসাবে করে। ভারতের প্রথম ভাইসর কে ছিলেন? ভাইসর কে ছিলেন? আবার বলছি, ভারতের প্রথম কে ভাইসর ছিলেন? তো সেক্ষেত্রে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। উদ্দীপক পরে 28-29 নম্বর প্রশ্ন উত্তর দাও। আন্তদলীয় কোন্দলের কারণে মধুপুর ইউনিয়নে একটি রাজনৈতিক দলের 2টি কমিটি ঘোষণা করা হয়। দাউদ মল্লিক এ প্রস্তাবের উপস্থাপক। তিনি প্রতিপক্ষ গ্রুপের স্বেচ্ছাচারী। রাজনীতির প্রতিবাদে এই বিভাজনের প্রস্তাব উত্থাপন করেন। তো আমরা উদ্দীপকটা ভালো করে দেখে নিয়েছি। এবার প্রশ্ন আসে, উদ্দীপকে উল্লেখিত দাউদ মল্লিকের সাথে তোমার পাঠ্য বইয়ের ব্রিটিশ ভারতের কোন নেতার মিল রয়েছে? উদ্দীপকে উল্লেখিত দাউদ মল্লিকের সাথে তোমার পাঠ্য বইয়ের ব্রিটিশ ভারতের কোন নেতার মিল রয়েছে? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। কার সাথে মিল রয়েছে? মোহাম্মদ আলী জিন্নাহর সাথে মিল রয়েছে। দাউদ মল্লিকের প্রস্তাবটি ইতিহাসের কোন প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? দাউদ মল্লিকের প্রস্তাবটি ইতিহাসের কোন প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? সেক্ষেত্রে উত্তর হবে লাহোর প্রস্তাব। কিসের প্রস্তাবের সাথে? লাহোর প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন? মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করে? উত্তর হবে আব্দুল হাশিম। আব্দুল হাশিম। আর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, যেখানে বলা হয়েছে আইয়ুব খানের সামরিক শাসনামলের অভিনব সৃষ্টি কোনটি? আইয়ুব খানের সামরিক শাসনামলের অভিনব সৃষ্টি কোনটি? তোমরা যদি পারো তাহলে অতি তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটি দিতে পারো। যাই হোক, আমরা প্রশ্নের উত্তরটি দিয়ে দিই। প্রথম প্রশ্নের উত্তরটি হবে মৌলিক গণতন্ত্র। আইয়ুব খানের সামরিক শাসনামলের অভিনব সৃষ্টি হলো মৌলিক গণতন্ত্র। যুক্তফ্রন্টের নির্বাচনে ইস্তেহারের প্রথম দফা কোনটি? যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহারের প্রথম দফা কোনটি? উত্তর হবে বাংলাকে রাষ্ট্রভাষা করা। বাংলাকে রাষ্ট্রভাষা করা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 2 ও 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা অনবদ্য। প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বাহ সেনা সদস্যদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষায় মর্যাদা দেন। বাংলা ভাষার সম্মানার্থে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে মর্যাদায় অধিষ্ঠিত করেছে? আবার বলছি, জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে মর্যাদায় অধিষ্ঠিত করেছেন? সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ইউনেস্কো। কে করেছে? ইউনেস্কো করেছে। উক্ত সংস্থার ভূমিকার ফলে, মানে ইউনেস্কোর ভূমিকার ফলে কি কি হয়? নাম্বার 1, বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। নাম্বার 2, ভাষা শহীদদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? 1 ও 2। এরপরে পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তরিত হয়? পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তরিত হয়? উত্তর হবে ইসলামাবাদে। পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তরিত হয়। পূর্ব পাকিস্তানে কেন অবকাঠামোগত দিক দিয়ে অনুন্নত ছিল? পূর্ব পাকিস্তান কেন অবকাঠামোর দিক দিয়ে অনুন্নত ছিল? উত্তর হবে পশ্চিম পাকিস্তানের অবহেলার কারণে। পশ্চিম পাকিস্তানের অবহেলার কারণে। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, শেখ মুজিবুর রহমান কেন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন গড়ে তোলেন? শেখ মুজিবুর রহমান কেন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন গড়ে তোলেন?
সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো 6 দফা দাবি আদায়ের জন্য। কত? 6 দফা দাবি আদায়ের জন্য। আর পরবর্তী প্রশ্নে আসে লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন? আবার বলছি, লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন? সেক্ষেত্রে উত্তর হবে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য। শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য। বাঙ্গাল মিউনিসিপ্যাল আর্ট কি? বাঙ্গাল মিউনিসিপ্যাল আর্ট কি? সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্ন উত্তর হবে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন। স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আমল আইন। আচ্ছা, আর পরবর্তী প্রশ্নে আসে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 10-11 নং প্রশ্ন উত্তর দাও। মহাজনদের অত্যাচার নির্যাতন থেকে কৃষকদের রক্ষা করতে এলাকার এক সচেতন যুবক রাজিত একটি সমবায়ী সমিতি প্রতিষ্ঠা করে। রাজিতের কর্মকাণ্ডে ভারতের কোন শাসকের কাজের প্রতিফলন লক্ষ্য করা যায়? রাজিতের কর্মকাণ্ড ভারতের কোন শাসকের কাজের প্রতিফলন লক্ষ্য করা যায়? উত্তর হবে লর্ড কার্জন। লর্ড কার্জনের যে বিষয়টা সেটা কিন্তু প্রতিফলন হয়েছে। কৃষি ব্যবস্থার উন্নতির জন্য উক্ত শাসক মানে লর্ড কার্জন, কৃষি ব্যবস্থার উন্নতির জন্য লর্ড কার্জন কি করছে সেই বিষয়টা। তো কৃষি উন্নয়নের জন্য তিনি কি করছে? পাঞ্জাবে ভূমি স্থানান্তরের আইন প্রণয়ন করে এবং হলো কি সরকারি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। উত্তর হবে 1-3। ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন? ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রান্ততত্ত্ব বিভাগ। তিনি কি প্রতিষ্ঠা করেন? প্রান্ততত্ত্ব বিভাগ। গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি? গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি? উত্তর হবে অহিংস। উত্তর হবে কি অহিংস। আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে? আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ। স্যার সৈয়দ আহমেদ। 21 নিয়ে প্রথম গানটি কে রচনা করেন? 21 নিয়ে প্রথম গানটি কে রচনা করেন? উত্তর হবে আব্দুল গাফফার চৌধুরী। 21 নিয়ে প্রথম গানটি আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন। এরপরে আমরা যদি প্রশ্নটা ভালো করে খেয়াল করি, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উক্ত ঘোষণাটি মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিলেন। কোথা থেকে দিয়েছিলেন আর কি সে বিষয়টা। 1, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দিয়েছিলেন। তারপর সোহরাওয়ার্দী উদ্যানে দিয়েছিলেন। তাহলে উত্তর হবে 1-3। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কে? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কে? সেক্ষেত্রে উত্তর হবে শামসুজ্জোহা। কে? শামসুজ্জোহা। নিচের উদ্দীপক পরে 18-19 নং প্রশ্ন উত্তর দেবে। একজন শাসক তার রাষ্ট্রের একাংশের ওপর স্বেচ্ছাচারী শাসক চালায়, ফলে বঞ্চিত এলাকার জনগণ আন্দোলনের মাধ্যমে শাসকের পতন ঘটায়। উদ্দীপকের ঘটনাটি কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের ঘটনাটি কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হবে 69-এর গণ অভ্যন্তর। 69-এর গণ অভ্যন্তর। উক্ত আন্দোলনের লক্ষ্য ছিল, এই 69-এর গণ অভ্যন্তরের মেন লক্ষ্যটা কি ছিল বা কি কারণে এই বিষয়টা হয়েছে? 1, স্বেচ্ছাচারী শাসকের পতন ঘটানো, আর 2, শোষণের হাত হতে রক্ষা পাওয়া। উত্তর হবে 1-3। উত্তর হবে কি 1-3। আর পরবর্তী প্রশ্ন যদি আসে 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্ন বলছে, আজ হতে বাংলাদেশ স্বাধীন এ কথা দ্বারা বঙ্গবন্ধু কি প্রকাশ করেছেন? আজ হতে বাংলাদেশ স্বাধীন এ কথা দ্বারা বঙ্গবন্ধু কি প্রকাশ করেছেন? উত্তর হবে স্বাধীনতার ঘোষণা। এ কথা দ্বারা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় কয়জনকে? মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় কয়জনকে? উত্তর হবে 7 জনকে। মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় কয়জনকে? 7 জনকে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্ন উত্তর হবে লর্ড কার্জন। কে ছিলেন? লর্ড কার্জন। কোন সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেননি? কোন সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেননি? উত্তর হবে হিন্দু সম্প্রদায়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কি ধরনের পথ অবলম্বন করেছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কি ধরনের পথ অবলম্বন করেছিল? উত্তর হবে সন্ত্রাসবাদের। কি? সন্ত্রাসবাদের আন্দোলন অবশেষে সন্ত্রাসবাদে পরিণত হয়েছিল। ভারতীয় স্বাধীনতার আইনের ফলাফল। ভারতীয় স্বাধীনতার আইনের ফলাফল ড্যাশ। 1 ভারত বিভক্তি, 2 ইংরেজ শাসনের অবসান। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি 1 ও 2। সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হবে 8 জন। সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল কয়জন? 8 জন। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 28 ও 29 নং প্রশ্ন উত্তর দাও। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ধারায় বলা হয় ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভূভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা হবে। উদ্দীপকে কোন প্রস্তাবের ধারায় ইঙ্গিত রয়েছে? উদ্দীপকে কোন প্রস্তাবের ধারার ইঙ্গিত রয়েছে? উত্তর হবে লাহোর প্রস্তাব। কিসের? লাহোর প্রস্তাবের ইঙ্গিত রয়েছে। উক্ত প্রস্তাবের ফলে মানে লাহোর প্রস্তাবের ফলে কি কি হয়েছে? লাহোর প্রস্তাবের ফলে 1 ভারত ও পাকিস্তান নামে 2টি রাষ্ট্রের জন্ম হয়েছে। 2 ভারত নতুন ধারার শাসনতান্ত্রিক আন্দোলন শুরু করলো। উত্তর হবে 2 ও 3। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? উত্তর হবে নুরুল আমিন। কে ছিল? নুরুল আমিন ছিলেন। বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে? বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে? উত্তর হবে ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। আর পরবর্তী প্রশ্ন যদি দেখি, কত সালে একটু আমরা এটা নিব, কত সালে পর্তুগাল স্পেনের অন্তর্ভুক্ত হয়? অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। কত সালে পর্তুগাল স্পেনের অন্তর্ভুক্ত হয়? যারা যারা আমাদের ভিডিও দেখছো এখন পর্যন্ত ভিডিওতে লাইক করোনি তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। পাশাপাশি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যেন পরীক্ষার কেন্দ্রে তোমরা হুবহু কমেন্ট পাও এবং আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের সেই প্রশ্নগুলোই দেওয়ার চেষ্টা করি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি। তাহলে কি প্রশ্ন হলো কত সালে পর্তুগাল স্পেনের অন্তর্ভুক্ত হয়? সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন উত্তর হবে 1565 সাল। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি? উত্তর হবে ঘসেটে বেগম। উত্তর হবে কি? ঘসেটে বেগম। পলাশী যুদ্ধে ইংরেজ বাহিনীর ইউরোপীয় সৈন্য সংখ্যা কত ছিল? পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর ইউরোপীয় সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর হবে 1000। উদ্দীপক পড়ে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। রাহুল ক রাজ্যের রাজা? তার প্রধান সেনাপতির মনসদে আরোহণের দুর্ভিস সন্ধিতে পার্শ্ববর্তী দেশের রাজার সাথে আতাত করে রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়। ফলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। সেনাপতির নীরবতার যুদ্ধে রাহুল পরাজিত হয়। পুরো মানে সিরাজউদ্দৌলার যে ঘটনা আছে সেই ঘটনাটি আসলে ইউজ করা হয়েছে। উদ্দীপকের সেনাপতির সাথে কোন ব্যক্তির সাদৃশ্যতা লক্ষ্য করা যায়? উদ্দীপকের সেনাপতির সাথে কোন ব্যক্তির সাদৃশ্যতা লক্ষ্য করা যায়? উত্তর হবে মীর জাফর। এই যে তোমার বিশ্বাসঘাতকতা এই কাজটা করেছে কে? মীর জাফর। উদ্দীপকের চরিত্রগুলোর সাথে সাদৃশ্য রয়েছে মানে মীর জাফরের সাথে বা উদ্দীপকের যে চরিত্র রয়েছে, প্রথম এখানে একজন রয়েছে হলো তোমার এখানে আমরা যদি দেখি কোথায় রাহুল, রাহুল যে আছে রাহুল হলো সিরাজউদ্দৌলা আর এখানে তোমার কি সেনাপতি হলো তোমার কি মীর জাফর। তাহলে আর কে কে এখানে উপস্থিত কে কে রয়েছে? 5 নম্বর প্রশ্ন। 1 নবাব সিরাজউদ্দৌলা রয়েছে, মীর জাফর রয়েছে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির রয়েছে। উত্তর হবে 3টাই সঠিক। হান্টার কমিশন গঠন করা হয় কত সালে?
হান্টার কমিশন গঠন করা হয় কত সালে? উত্তর হবে 1882 সালে। হান্টার কমিশন গঠন করা হয় 1882 সালে। কার সময়ে বঙ্গভঙ্গ করা হয়? কার সময়ে বঙ্গভঙ্গ করা হয়? উত্তর হবে লর্ড কার্জন। কার সময়ে বঙ্গভঙ্গ করা হয়? লর্ড কার্জন। কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবরণ করেন? কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন? উত্তর হবে 1891 সালে। 1891 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন। ভারতীয় উপমহাদেশের সম্পদ ও অতুল ঐশ্বর্য সম্পর্কে জানা যায় ড্যাশ। আবার বলতেছি, ভারতীয় উপমহাদেশের সম্পদ ও অতুল ঐশ্বর্য সম্পর্কে জানা যায় ড্যাশ। উত্তর হবে হলো মেগাস্থানীয় সেনের বর্ণনায় এবং হলো স্ট্রাবোর বর্ণনায়। উত্তর হবে 2 ও 3। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1843 সালে। কত সালে? 1843 সালে। কার সুপারিশে ভারত স্বাধীন হয়? কার সুপারিশে ভারত স্বাধীন হয়? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেনের সুপারিশে ভারত কি হয়? স্বাধীন হয়। এরপর চলে যাবো 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন বলছে, তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে কার নেতৃত্বে? তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে কার নেতৃত্বে? সেক্ষেত্রে উত্তর হবে হলো আব্দুল কাসেমের নেতৃত্বে। কার নেতৃত্বে? আব্দুল কাসেমের নেতৃত্বে। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে যে ক্ষতি হয়েছিল? ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের যে ক্ষতি হয়েছিল: 1. ক্ষুদ্র ও কুটির শিল্প ধ্বংস, কৃষিক্ষেত্রে অনুন্নয়ন, নারী সমাজের। এটা না, উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি 1 ও 2। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে বাংলা ভাষার পক্ষে বক্তব্য পেশ করেন? ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে বাংলা ভাষার পক্ষে বক্তব্য পেশ করেন? উত্তর হবে 1948 সালে। কত? 1948 সালে। ভাষা শহীদ রফিক উদ্দিনের পিতার নাম কি? ভাষা শহীদ রফিক উদ্দিনের পিতার নাম কি? উত্তর হবে আব্দুল লতিফ। আব্দুল লতিফ। ভারত ও পাকিস্তান কেন যুদ্ধে জড়িয়ে পড়ে? ভারত ও পাকিস্তান কেন যুদ্ধে জড়িয়ে পড়ে? উত্তর হবে কাশিরের কৃতিত্ব নিয়ে। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের যেভাবে সাহায্য করেছে তা হলো। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের যেভাবে সাহায্য করেছে তা হলো আশ্রয় ও সেবা দিয়ে, শত্রুর অবস্থান ও চলাফেরার তথ্য দিয়ে, খাবার ও ওষুধ সরবরাহ করে। উত্তর হবে 3টাই সঠিক। বৈদেশিক সাহায্যের ব্যয় বেশি করা হয় কোথায়? বৈদেশিক সাহায্যের ব্যয় বেশি করা হয় কোথায়? উত্তর হবে পশ্চিম পাকিস্তানে। বৈদেশিক সাহায্যের ব্যয় বেশি করা হলো পশ্চিম পাকিস্তানে। 11 দফা কখন ঘোষণা করা হয়? 11 দফা কখন ঘোষণা করা হয়? উত্তর হবে 1969 সালে। 11 দফা 1969 সালে ঘোষণা করা হয়। 11 দফা কখন ঘোষণা করা হয়? 1969 সালে। কত তারিখে জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আগমন করেন? কত তারিখে জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আগমন করেন? উত্তর হবে 26 মার্চ। 26 মার্চ হলো জুলফিকার আলী ভুট্টো ঢাকায় কি করে? আগমন করে। 1954 সালে নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের যে কারণ তা হলো, আবার বলছি, 1954 সালে নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের যে কারণ তা হলো কি কারণে তারা পরাজয় হয়েছিল? সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্নের প্রথম হলো নেতাকর্মীর দল ত্যাগ, 2 অর্থনৈতিক অবস্থার অবনতি, 3 প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি। উত্তর হবে 1, 2, 3, 3টাই সঠিক। এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। বহির্বিশ্বে প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয় কোথায়? বহির্বিশ্বে প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয় কোথায়? উত্তর হবে কলকাতায়। প্রথম কোথায় হয়? প্রথম হলো কলকাতাতে হয়। এর পরবর্তী প্রশ্ন যদি বলি, পাকিস্তান ভারতকে আক্রমণ করে কত তারিখে? পাকিস্তান ভারতকে আক্রমণ করে কত তারিখে? উত্তর হবে 3 ডিসেম্বর 1971 সাল। কত?
ডিসেম্বর 1971 সাল। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল কোথায়? বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল কোথায়? উত্তর হবে মুজিবনগরে। কোথায়? মুজিবনগরে। উদ্দীপকটি পড়ে 25 ও 26 নং প্রশ্ন উত্তর দাও। 2000 খ্রিস্টাব্দে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ন্যাশনাল কনফারেন্স পার্টির বিধায়ক আলী মোহাম্মদ সাগর রাজ্যের উভয় অংশের আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদানের জন্য দাবিনামা উত্থাপন করেছিলেন। উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের বর্ণিত কোন বিষয়ে সাদৃশ্য রয়েছে? উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের বর্ণিত কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে লাহোর প্রস্তাব। উত্তর হবে কি? লাহোর প্রস্তাব। উক্ত বিষয়ের লক্ষ্য ছিল ড্যাশ। উক্ত বিষয়ের লক্ষ্য ছিল ড্যাশ। উত্তর হবে পৃথক রাষ্ট্র গঠন, সীমানা পরিবর্তনের স্বাধীনতা। উত্তর হবে 1 ও 3। সোভিয়েত ইউনিয়নের নৌবহরে মোট কতটি যুদ্ধজাহাজ ছিল? সোভিয়েত ইউনিয়নের নৌবহরে মোট কতটি যুদ্ধজাহাজ ছিল? উত্তর হবে মোট 26টি যুদ্ধজাহাজ ছিল। কয়টি? 26টি। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে জেনেভায়। কোথায়? জেনেভায়। আগরতলা মামলার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন যে কারণে হয় তা হলো। আগরতলা মামলার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যে কারণে হয় তা হলো, তো কি কি কারণে হয়? 1, শেখ মুজিবুর রহমানের মুক্তি। 2, জরুরি আইন প্রত্যাহার। উত্তর হবে 2 ও 3। কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি? কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি? সেক্ষেত্রে উত্তর হবে হলো আরব দেশসমূহ। কারা? আরব দেশসমূহ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি দেয়নি? সমর্থন দেয়নি। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসে, এখানে বলা হয়েছে বঙ্গভঙ্গের ঘোষণা হয়। বঙ্গভঙ্গের ঘোষণা হয় মানে কত সালে, সে বিষয়টা। তো বঙ্গভঙ্গের ঘোষণা হয় কত সালে? অবশ্যই সবাই যারা যারা জানো কমেন্ট সেকশনে লিখে ফেলো। বঙ্গভঙ্গের ঘোষণা হয় কত সালে? উত্তর হবে বঙ্গভঙ্গের ঘোষণা হয় 1905 সালে। বঙ্গভঙ্গের ঘোষণা হয় কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ। উত্তর হবে লর্ড কার্জন। কে ছিলেন? লর্ড কার্জন। 3 নম্বর, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকারা হয় ড্যাশ। হত্যাকা হয় ড্যাশ। তো সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্ন উত্তর হবে 1919 সালে। জালিয়ান ওয়ালাবাগের হত্যাকারা হয় তোমার 1900 কত? হত্যা করা হয় কখন? 1919 সালে। স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ড্যাশ। স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ডের সুতি বস্ত্র বর্জন করা, ভারতের বস্ত্র শিল্পকে সজীব করা, ভারতকে দেশি পণ্য পুনরুজ্জীবিত করা। উত্তর হবে 3টাই সঠিক। ইলবার্ট বিল প্রণয়ন করেন কে? ইলবার্ট বিল প্রণয়ন করেন কে? উত্তর হবে লর্ড রিপন। লর্ড রিপন ইলবার্ট বিল কি করে? প্রণয়ন করে। আর পরবর্তী আমরা আসবো 6 নম্বর প্রশ্নে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, তো কোথায় প্রতিষ্ঠিত হয়? 1, যদি 6 নম্বর প্রশ্নের কথা বলি, অ্যালান অক্টাভিয়ান হিমেল প্রচেষ্টায়, তারপর লর্ড ডাফরিনের পৃষ্ঠপোষকতায়, কতিপয় শিক্ষিত প্রভাবশালী ভারতীয় নেতৃবৃন্দদের প্রচেষ্টায়। উত্তর হবে 3টাই সঠিক। অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন কে? অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন কে? ছিলেন অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন কে? উত্তর হবে মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন হলো মহাত্মা গান্ধী। কত খ্রিস্টাব্দে স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয়? কত খ্রিস্টাব্দে স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয়? উত্তর হবে 1847 সালে। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রণীত হয় কেন? 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রণীত হয় কেন? উত্তর হবে মহাবিদ্রোহের কারণে। মহাবিদ্রোহের কারণে। তারপরে ব্রিটিশ ভারতে মুসলিমদের
পিছিয়ে থাকার প্রধান কারণ? ব্রিটিশ ভারতে মুসলমানদের পিছিয়ে থাকার প্রধান কারণ কি? সেক্ষেত্রে উত্তর হবে ধর্মীয় গোঁড়ামি। কি? ধর্মীয় গোঁড়ামি। আর পরবর্তী, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? উত্তর হবে 14 আগস্ট 1947 সালে। 14 আগস্ট 1947 সালে তোমার কি পাকিস্তান রাষ্ট্রে কি হয়? জন্ম হয়। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে? পূর্ব বাংলার প্রথম গভর্নর কে? উত্তর হবে স্যার ফ্রেডারিক বর্ন। কৃষক শ্রমিক পার্টির নেতা কে ছিলেন? কৃষক শ্রমিক পার্টির নেতা কে ছিলেন? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো এ কে ফজলুল হক। কৃষক শ্রমিক পার্টির নেতা কে ছিলেন? এ কে ফজলুল হক। এর পরবর্তী প্রশ্নে আসে, বর্তমান বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? বর্তমান বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? উত্তর হবে বর্ধমান হাউস। বর্ধমান হাউস। বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী হামিদা খাতুনের বাড়ি কোন জেলায়? ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী হামিদা খাতুনের বাড়ি কোন জেলায়? উত্তর হবে খুলনা জেলায়। কোন জেলায়? খুলনা জেলায়। এরপর চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। ভাষা আন্দোলনের পরবর্তীকালে জন্ম দেয়। ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয় সামাজিক আন্দোলনে, অর্থনৈতিক আন্দোলনের এবং রাজনৈতিক আন্দোলনে। উত্তর হবে তিনটাই সঠিক। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পায় যেভাবে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পায় যেভাবে? তাহলে কিভাবে পায়? 1. প্রবাসীদের সহযোগিতায়, 2. সর্বস্তরের বাঙালিদের প্রচেষ্টায়, সাধারণ পরিষদ প্রস্তাব উত্থাপনের মাধ্যমে। উত্তর হবে তিনটাই সঠিক। তারপরে আমরা যদি পরবর্তী 18 নম্বর প্রশ্নে আসি, প্রশ্ন চলে গেল। উর্দু ও শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তিটি কার? উর্দু ও এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তিটি কার? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্ন উত্তর হবে হলো মোহাম্মদ আলী জিনহার। এই উক্তিটি কার? মোহাম্মদ আলী জিনহার। সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়? সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয়? উত্তর হবে 1952 সালের 31 জানুয়ারি। 1952 সালের কত? 31 জানুয়ারি। এরপর চলে যাবো 20 নম্বর প্রশ্নে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ হন কে কে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ হন কে কে? উত্তর হবে বরকত সালাম জব্বার রফিক। বরকত সালাম জব্বার এবং কে রফিক। শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয়? শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয়? উত্তর হবে 23শে ফেব্রুয়ারি 1969 সালে। কত? 23শে ফেব্রুয়ারি 1969 সালে। কিভাবে আইয়ুব খানের পতন হয়? কিভাবে আইয়ুব খানের পতন হয়? উত্তর হবে জনতার চাপের মুখে। কিভাবে আইয়ুব খানের পতন হয়? জনতার চাপের মুখে। 1969 এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন কে? 1969 এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন কে? উত্তর হবে আসাদ। 6 দফা দাবি কোথায় কি উত্থাপিত হয়? 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? উত্তর হবে লাহোরে। 6 দফা দাবি লাহোরে উত্থাপিত হয়। পাকিস্তান ভারতের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পাকিস্তান ভারতের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর হবে 1965 সালে। পাকিস্তান ভারতের যুদ্ধ 1965 সালে কি হয়? সংগঠিত হয়। এরপরে 26 নম্বর প্রশ্ন যদি আসে, কতজনকে আগরতলা মামলায় আসামি করা হয়েছিল? কতজনকে আগরতলা মামলায় আসামি করা হয়েছিল? উত্তর হবে 35 জনকে। 35 জনকে আগরতলা মামলায় আসামি করা হয়েছিল। আর পরবর্তী প্রশ্ন যদি দেখি, পূর্ব পাকিস্তানের জনগণের নিকট মেঘনাকাটা হিসাবে গণ্য করা হয় কোনটি? পূর্ব পাকিস্তানের জনগণের নিকট মেঘনাকাটা হিসাবে গণ্য করা হয় কোনটি? উত্তর হবে 6 দফা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে ঐতিহাসিক ভাষণ দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর হবে 7ই মার্চ 1971 সাল। মৌলিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে? মৌলিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে আইয়ুব খান। মৌলিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হলো কে? আইয়ুব খান। 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য হলো ড্যাশ। 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য হলো ড্যাশ। উত্তর হবে গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, তারপর কি আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্জন, সামরিক শাসনে বিলোপ সাধন। উত্তর হবে 3টা সঠিক। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসে। এখানে কোথায় গেল? আচ্ছা, এখানে কোন ইউরোপীয় জাতি ভারত উপমহাদেশে সর্বশেষ আগমন করে? কোন ইউরোপীয় জাতি ভারত উপমহাদেশে সর্বশেষ আগমন করে? সেক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তর হবে হলো তোমাদের ফরাসি। ঠিক আছে, ফরাসি ইউরোপীয় জাতি ভারত উপমহাদেশে সর্বশেষ আগমন করে। দেন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। উদ্দীপকটি পড়ে 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। বাবা জাফরকে একটি যুদ্ধের গল্প শোনালেন। যে যুদ্ধে নিজ সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতার, বিশেষ করে সেনাবাহিনীর গোপন ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার শাসকের পরাজয়কে অনিবার্য করে তোলে এবং রচিত হয় পরাধীনতার এক করুণ ইতিহাস। প্রথম প্রশ্ন, উদ্দীপ ব্যাপারকে এক সেকেন্ড। আচ্ছা, আমরা এটা নিই। উদ্দীপকে উল্লেখিত সেনাপতির সাথে কার মিল রয়েছে? এটা কিন্তু চিকন করে নি। আচ্ছা, কে উদ্দীপকে উল্লেখিত সেনাপতির সাথে কার মিল রয়েছে? উদ্দীপকে যেই সেনাপতিটা রয়েছে, তো সেই সেনাপতির সাথে কার মিল রয়েছে? এখানে ষড়যন্ত্র করছে হলো সেনাপতি, কিন্তু সিরাজউদ্দৌলার গল্পে ষড়যন্ত্র করছে হলো মীর জাফর। কে করছে? মীর জাফর। উদ্দীপকের উল্লেখিত যুদ্ধটিতে তুমি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত বলে মনে করো? উপরে যে যুদ্ধটা আছে, এই যুদ্ধটার সাথে তুমি কাকে মানে কার সাথে সম্পর্কিত বলে তুমি মনে করো? উত্তর হবে পলাশী যুদ্ধের সাথে। কার সাথে? পলাশী যুদ্ধের সাথে। কোন ব্রিটিশ শাসক সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে? কোন ব্রিটিশ শাসক সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে? কোন ব্রিটিশ শাসক সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন? সেক্ষেত্রে উত্তরটা হবে কে? 4 নম্বর প্রশ্ন উত্তর হবে লর্ড লিটন। কে? লর্ড লিটন সেন এই কাজটা করে নাকি? আচ্ছা, এরপরে যদি আমরা আসি পরবর্তী প্রশ্নে, কার শাসনামলে ইলবার্ট বিল উত্থাপিত হয়? কার শাসনামলে ইলবার্ট বিল উত্থাপিত হয়? উত্তর হবে লর্ড রিপনের। কার? লর্ড রিপনের। 1952 সালের ভাষা আন্দোলনে নারীরা সাহায্য করেছে। 1952 সালে ভাষা আন্দোলনে নারীরা সাহায্য করেছে কাকে কাকে? এক, খাদ্য সরবরাহ করে, আহতদের চিকিৎসা সেবা দিয়ে, বাড়ি বাড়ি চাঁদা তোলে। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি? 3টাই সঠিক। এরপরে 1966 সালের 6 দফায় উল্লেখিত শেষ দফাটি ছিল। উদ্দীপকে তোমার এটা যে প্রবলেম হচ্ছে এটা নিয়ে। 1966 সালের 6 দফায় উল্লেখিত শেষ দফাটি ছিল, মানে এখানে 6 দফার শেষ দফাটা কি? সেক্ষেত্রে উত্তর হবে এম নাম্বারটি, মিলিশিয়া বাহিনী গঠন সংক্রান্ত। তারপর 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর বলছে যৌথ বাহিনী বাংলাদেশের রণাঙ্গনে কতটি সামরিক অঞ্চল ভাগ করেন? যৌথ বাহিনী বাংলাদেশের রণাঙ্গনে কতটি সামরিক অঞ্চলে ভাগ করেন? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো 4টি। কয়টি? 4টি। এরপর আমরা 9 নম্বর প্রশ্নে আসে। তার আগে একটা ছোট উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 9 10 প্রশ্ন তো দাও। সাবিহা তার বাবার সাথে প্রথমবার ঢাকায় এসেছেন। আসাদগেটে এলাকায় এসে বাবার কাছে জানতে চান এটা আসাদগেট নাম হলো কেন? বাবা তাকে এর নামকরণের ইতিহাস বর্ণনা করেন। উদ্দীপকটি নিচের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? এখানে মেন বিষয় হলো আসাদগেট। তো আসাদগেট নিয়ে অ্যাকচুয়ালি কোন এটা হচ্ছে সেটা হলো
কত দফা? 11 দফা আন্দোলন। আসাদ গেট কি কারণ হয়েছে? 11 দফা আন্দোলনের কারণে। তারপরে উক্ত আন্দোলনের ফলে কি হয়েছে? সেক্ষেত্রে আমরা 10 নম্বর প্রশ্ন বলি, সেক্ষেত্রে স্বাধিকার প্রতিষ্ঠার পথ কি হয়েছে? প্রশস্ত হয়েছে। 11 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের সময়, এখানে বেশি হচ্ছে কিছু কিছু জায়গায়, ঠিক আছে? আচ্ছা, ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে নুরুল আমিন। কে ছিলেন? নুরুল আমিন ছিলেন। আর পরবর্তী আমরা প্রশ্নে যদি আসে, তো এখানে বলা হয়েছে 12 নম্বরে, 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কতটি আসন লাভ করে? 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কতটি আসন লাভ করে? উত্তর হবে 167টি আসন। কয়টি? 167টি আসন লাভ করে। উদ্দীপকটি পড়ে 13-14 প্রশ্ন উত্তর দাও। কবি আসবেন, মঞ্চ প্রস্তুত, উপস্থিত লাখো জনতা, সমুদ্রের বই সেই উত্থাল মুহূর্তে কবি বহু প্রতীক্ষার পর মঞ্চে এসে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রদত্ত উদ্দীপকে উল্লেখিত কবি বলতে কাকে নির্দেশ করা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উদ্দীপকে কোন বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে? উদ্দীপকে কোন বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে 7ই মার্চের ভাষণের দিকে। কিসে? 7ই মার্চের ভাষণের দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কে উপস্থিত ছিলেন? 1971 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কে উপস্থিত ছিলেন? উত্তর হবে এ কে নিয়াজি। এ কে নিয়াজি ছিলেন উপস্থিত। আর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, 16 নম্বর প্রশ্ন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় 5 এপ্রিল 1973 সালে, 4 এপ্রিল 1972 সালে, 3 এপ্রিল 1972 সালে। এক্ষেত্রে উত্তর হবে শুধু 2 নাম্বারটা, 4 এপ্রিল 1972 সালে। উত্তর হবে কি? 4 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ ওআইসি এর সদস্য পদ লাভ করে কত সালে? বাংলাদেশ ওআইসি এর সদস্য পদ লাভ করে কত সালে? সেক্ষেত্রে উত্তর হবে 1974 সালে। বাংলাদেশ ওআইসি এর সদস্য পদ লাভ করে 1974 সালে। কার নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন 1942 অনুষ্ঠিত হয়? কার নেতৃত্বে, আবার বলছি, কার নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন 1942 অনুষ্ঠিত হয়? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্ন উত্তর হবে মহাত্মা গান্ধীর। কার? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। উদ্দীপকটি পড়ে 1920 নং প্রশ্ন উত্তর দাও। ব্রিটিশ সরকার এক সময় ভারতবর্ষে একটি আইন পাশ করে। এই আইনে বিনা অভিযোগে আটক বা গ্রেপ্তার, এমনকি সভা সমিতিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই আইনের মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠ রোধ করার প্রচেষ্টাও নেওয়া হয়। এরকম গণবিরোধী ও বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে ভারত ব্যাপক প্রতিবাদ হয়। উদ্দীপকে যে আইনের কথা বলা হয়েছে সেটি কোন আইন? উদ্দীপকে যে আইনের কথা বলা হয়েছে সেটা কোন আইন? উত্তর হবে 1935 সালের ভারত শাসন আইন। 1935 সালের ভারত শাসন আইন। এরপর চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, উক্ত আইন কত সালে পাশ হয়? উক্ত আইন কত সালে পাশ হয়? উত্তর হবে 1919 সালে। উক্ত আইন 1919 সালে পাশ হয়। লক্ষ্য চুক্তি কোন দুটি সম্প্রদায়ের মধ্যে স্বাক্ষরিত হয়? লক্ষ্য চুক্তি কোন দুটি সম্প্রদায়ের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে মুসলিম ও হিন্দু। উত্তর হবে মুসলিম ও হিন্দু। 6 দফা কোথায় উত্থাপিত হয়? 6 দফা কোথায় উত্থাপিত হয়? উত্তর হবে লাহোরে। 6 দফা হলো লাহোরে উত্থাপিত হয়।
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। আসাদের ষাট কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? আসাদের ষাট কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর হবে 69-এর গণ অভ্যুত্থান। উত্তর হবে কি 69-এর গণ অভ্যুত্থান। পায়ের আওয়াজ পাওয়ার যায় নাটকটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনাকে উপস্থাপন করেন? পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনাকে উপস্থাপন করেন? উত্তর হবে গণহত্যা। উত্তর হবে কি গণহত্যা। উদ্দীপক পড়ে 2627 প্রশ্ন উত্তর দাও। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের মধ্যে দিয়ে পৃথিবীতে বেশ কয়েকটি স্বাধীন রাষ্ট্র আত্মসমর্পণ করে। তো প্রশ্ন আসে, উদ্দীপকের আলোকে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের মধ্যে দিয়ে যে ঘটনাটি ঘটে, তো সেক্ষেত্রে কোন ঘটনাটি ঘটে? সেক্ষেত্রে উত্তর হবে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রের সৃষ্টি। ভারত ও পাকিস্তানের রাষ্ট্রের সৃষ্টি। উক্ত ঘটনার ফলে সাময়িকভাবে দৃশ্যমান হয়। তো এই যে ভারত আর পাকিস্তান রাষ্ট্রের কি হয়? সৃষ্টি হয়, যার ফলে সাময়িকভাবে কি হয় সেই বিষয়টা। এক, সাম্প্রদায়িত্ব সম্প্রীতি হয়, শরণার্থী সংকট হয় এবং এটা হয়। তো এই ক্ষেত্রে হতে হয় সাম্প্রদায়িক দাঙ্গা হয়। কি হয়? সাম্প্রদায়িক দাঙ্গা। তাহলে উত্তর হবে শুধু 3 নম্বরটা। এরপরে জহির রায়হানের আরেক ফাল্গুন কোন প্রেক্ষাপটে রচিত? জহির রায়হানের আরেক ফাল্গুন কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর হবে ভাষা আন্দোলন। জহির রায়হানের আরেক ফাল্গুন কি ভাষা আন্দোলন প্রেক্ষাপটে রচিত। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচিত ইস্তেহার কতগুলো কর্মসূচির ওপর প্রতিষ্ঠিত ছিল? 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচিত ইস্তেহার কতগুলো কর্মসূচির ওপর প্রতিষ্ঠিত ছিল? উত্তর হবে 21 দফা। উত্তর হবে কি 21 দফা। শেখ মুজিবুর রহমান কখন বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? শেখ মুজিবুর রহমান কখন বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? উত্তর হবে 23 ফেব্রুয়ারি 1969 সাল। 23 ফেব্রুয়ারি 1969 সালে তারা কি করে? এই জিনিসটা লাভ করে। এরপর চলে আমরা পরবর্তী প্রশ্নে, এবং আমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বো। এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্নে আসি আমরা। বলা হয়েছে ইংরেজরা ভারতবর্ষে প্রথম কোন সম্রাটের দরবারে উপস্থিত হয়? ইংরেজরা ভারতবর্ষের প্রথম কোন সম্রাটের দরবারে উপস্থিত হয়? উত্তর হবে সম্রাট আকবর। ইংরেজরা প্রথম ভারতবর্ষের সম্রাট আকবরের দরবারে কি হয়? উপস্থিত হয়। সিরাজউদ্দৌলার হত্যাকারী কে? সিরাজউদ্দৌলার হত্যাকারী কে? উত্তর হবে মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলার হত্যাকারী হলো মোহাম্মদী বেগ। 76-এর মনন্তর হয় কত সালে? 76-এর মনন্তর হয় কত সালে? উত্তর হবে 1176 সালে। কত সালে? 1176 সালে। ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন? আবার বলতেছি, ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন? সেক্ষেত্রে উত্তর হবে প্রত্নতত্ত্ব বিভাগ। কত সালে নওয়াব আব্দুল লতিফকে কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নতি করা হয়? তো সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্ন উত্তর হবে 1877 সালে। উদ্দীপক পড়ে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর দাও। শিক্ষক শ্রেণীকক্ষে গোল টেবিল বৈঠকের ইতিহাস আলোচনা করছিলেন। এ সম্পর্কে তিনি বলেন, গোল টেবিল বৈঠক করলে হিন্দু প্রতিনিধিরা ওই বৈঠক ত্যাগ করে, তাই এই বৈঠকে কংগ্রেসের যোগদান নিশ্চিত করার জন্য বড়লাট 1931 খ্রিস্টাব্দে একটি চুক্তি করেন। শিক্ষক কোন চুক্তির ইঙ্গিত প্রদান করেছেন? শিক্ষক কোন চুক্তির ইঙ্গিত প্রদান করেছে? উত্তর হবে গান্ধী আরউইন সন্ধি। গান্ধী আরউইন সন্ধি। এরপরে উক্ত চুক্তির ফলে কি হয়েছে? উক্ত চুক্তির ফলে সকল রাজবন্দী মুক্তি পায়,
দমনমুক্ত আইন রোধ হয়, জিনহার 14 দফা বাতিল করা হয়। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে কি? তিনটাই সঠিক। এরপরে উদ্দীপক পড়ে 58 নং প্রশ্ন উত্তর দাও। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ধারায় বলা হয়, ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব ভূভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। উদ্দীপকে কোন প্রস্তাবের ধারার ইঙ্গিত রয়েছে? উদ্দীপকের কোন প্রস্তাবের ধারার ইঙ্গিত রয়েছে? উত্তর হবে লাহোর প্রস্তাব। কোন প্রস্তাব? লাহোর প্রস্তাব। উক্ত প্রস্তাবের ফলে মানে লাহোর প্রস্তাবের ফলে কি হয়েছে আমরা একটু আগে দেখে নিব। তো লাহোর প্রস্তাবের ফলে কি হয়েছে সে বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে এক আমরা বলতে পারি ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, ভারতে নতুন ধারার শাসনতান্ত্রিক আন্দোলন শুরু হয়। উত্তর হবে 2 ও 3। আর পরবর্তী প্রশ্নে আসে, ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হলো নুরুল আমিন। তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে কার নেতৃত্বে? তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে কার নেতৃত্বে? উত্তর হবে আব্দুল কাসেমের নেতৃত্বে। কার নেতৃত্বে? আব্দুল কাসেমের নেতৃত্বে। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, যেখানে বলছে উর্দুর সাথে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব করেন। উর্দুর সাথে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে কে ব্যবহারের প্রস্তাব করেন ড্যাশ। তো কে করেন? সেক্ষেত্রে উত্তর হবে ধীরেন্দ্রনাথ দত্ত। কে করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। আর পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করি, 21-এর প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এর রচিতা কে? 21-এর প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এর রচিতা কে? তো সঠিক উত্তর হবে হলো মাহবুর উল আলম চৌধুরী। কোন তারিখে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে? সেক্ষেত্রে উত্তর হবে 1999 সালের 14 নভেম্বর। ঐতিহাসিক 6 দফা কর্মসূচির প্রথম দফা কি ছিল? ঐতিহাসিক 6 দফা কর্মসূচির প্রথম দফা কে ছিল? সেক্ষেত্রে উত্তর হবে হলো প্রাদেশিক শাসনতত্ত্ব। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত প্রশ্নগুলো রাখছি, আর বাকি কিছু প্রশ্ন তোমাদের রয়েছে, এটা সম্পূর্ণ বিষয়টা লাইভ ক্লাসে তোমরা পেয়ে যাবা। যেহেতু বর্তমান বাইরে বৃষ্টি আবহাওয়া চলছে, কখন কারেন্ট চলে যাবে তখন আমাদের পুরো ক্লাসটাই নষ্ট হয়ে যাবে। তো আজকের জন্য আমরা ক্লাসটা এতটুকু রাখছি, বাকি যতটুকু বাকি রয়েছে বা প্রথম থেকে শুরু করে আবার লাস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষার আগের দিন অবশ্যই আমাদের চ্যানেলে লাইভ ক্লাস পেয়ে যাবা। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।